হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। দেখো, এর আগের ভিডিওতে আমরা চার্জ সম্পর্কে জেনেছি যে চার্জ দু রকম হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ। যদি অপোজিট চার্জ হয় দেন তারা অ্যাট্রাকশন হবে, তাদের মধ্যে আকর্ষণ বল প্রয়োগ হবে। আর যদি সেম চার্জ হয় নেগেটিভ নেগেটিভ বা পজিটিভ পজিটিভ, তখন তাদের মধ্যে বিকর্ষণ বল উৎপন্ন হয়। তো এই যে বল উৎপন্ন হচ্ছে এর প্রকৃতি আমরা জেনেছি যে কখন আকর্ষণ হবে বা কখন বিকর্ষণ হবে। ওকে, কিন্তু বলের মান সেটা আমরা জানতে পারিনি। আজকে কুলম্ব ল এর মাধ্যমে আমরা দেখব ওই বলের ভ্যালু কত হবে, যদিও এটা আমরা ক্লাস 10-এ একটু পড়েছি। ওকে, তো চলো দেখি কুলম্ব ল। বলছে একটা চার্জ Q1 আর ডিস্টেন্সে আর একটা চার্জ আছে Q2, এদের মধ্যে যে ফোর্স কাজ করে সেই ফোর্স কি হবে না Q1 ভ্যারেজাস Q1 ইন্টু Q2। দেখো, যদি খুব ছোট চার্জ হয় তাহলে তাদের মধ্যে যে বল কাজ করবে, যদি চার্জের ভ্যালু বাড়ে দেন সেই বলের মানও বাড়বে। তো সেই জন্য এটা সমানুপাতিক। আবার দেখো, যদি দুটো চার্জকে আমি দূরে নিয়ে যাই, মানে মাঝের ডিস্টেন্স যদি বাড়ে দেন বল কমবে, দূরে যাচ্ছে মানে কি বল কমে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি F ভ্যারেজাস 1/r²। এটাকে আমরা একসঙ্গে কি লিখতে পারি, ভ্যারেজাস Q1 Q2/r²। এবার একটা সমান চিহ্ন দিলে আমরা জানি একটা কনস্ট্যান্ট দিতে হয়, তো আমি কে ধরছি, কে Q1 Q2/r²। এবার এই গেল হচ্ছে কি একটা জেনারেল ইকুয়েশন। এবার এই ইকুয়েশনটা যদি আমি এমন নেই, সিজিএস পদ্ধতিতে নিচ্ছি এবং ধরে নিচ্ছি যে পুরো সিস্টেমটা এয়ার বা ভ্যাকুয়ামে আছে। ওকে, মানে এই যে বল, এটা কি ধরনের বল, এটাকে আমরা কুলম্ব বল বলছি, বাট এটা কি না স্থির তাড়িতিক আকর্ষণ বল। দুটো চার্জের মধ্যে যে বল কাজ করছে সেটা স্থির তাড়িতিক আকর্ষণ বল। মনে রাখতে হবে এই বল মাধ্যমের উপর ডিপেন্ড করে, মিডিয়ামের উপর ডিপেন্ড করে। ওকে, মানে আমি এই দুটো চার্জ নিয়ে যে সিস্টেমটা তৈরি হয়েছে, এই সিস্টেমটা কোথায় রেখেছি, বায়ুর মধ্যে নাকি জলের মধ্যে নাকি তেলের মধ্যে নাকি অন্য কোনো জায়গায়, তো তার উপর ডিপেন্ড করে এই ফোর্সের ভ্যালু কিন্তু চেঞ্জ হবে। তো আপাতত আমি কয়েকটা ইকুয়েশন লিখছি। যদি আমি সিজিএস পদ্ধতিতে লিখতে চাই এবং যদি ধরে নেই যে এয়ারের মধ্যেই আছে বা ভ্যাকুয়ামে, তাহলে এর ইকুয়েশন হয়ে যাবে F ইকুয়ালস টু অনলি Q1 Q2/r²। আর যদি আমি লিখতে চাই এসআই তে, যদি আমি এসআই তে লিখতে চাই এবং ধরে নিচ্ছি এয়ার বা ভ্যাকুয়ামের মধ্যে আছে বা শূন্য স্থানে আছে, দেন এর ইকুয়েশন হয়ে যাবে F ইকুয়ালস টু 1/4π এপসাইলন নট Q1 Q2/r²। আবার যদি আমি এমন লিখতে চাই যে এসআই তেই লিখতে চাইছি আর ধরে নিচ্ছি যে পুরো মিডিয়ামটা, পুরো সিস্টেমটা এয়ার বাদে অন্য যে কোনো, এয়ার বাদে বা বায়ু বা শূন্যস্থান বাদ দিয়ে অন্য যে কোনো মাধ্যমে আছে, এনি মিডিয়াম আমি লিখে নিচ্ছি এনি মিডিয়াম। আচ্ছা, দেখা যাচ্ছে? হ্যাঁ, ওকে। তো এখানে লিখবো F ইকুয়ালস টু 1/4π অনলি এপসাইলন Q1 Q2/r²। তো বলছে এই যে ধরো নতুন একটা টার্ম আমি নিয়ে এলাম এপসাইলন। এই এপসাইলন মানে কি? এই এপসাইলন হচ্ছে গিয়ে পারমিটিভিটি, পারমিটিভিটি অফ এনি মিডিয়াম। আর এপসাইলন নট permittivity in air or vacuum। পারমিটিভিটি মানে হচ্ছে গিয়ে তড়িৎ ভেদ্যতা, এটা এক ধরনের কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা এক ধরনের কনস্ট্যান্ট। যে কোনো মাধ্যম যখন আমি বলবো তখন সেখানে শুধু এপসাইলন নিয়ে নিচ্ছি,
যখন এয়ার এর জন্য বলবো এটা একটা ফিক্সড ভ্যালু আছে, যার ভ্যালু হচ্ছে কি 8.854 × 10⁻12, তো তখন আমরা সেটাকে এপসাইলন নট দিয়ে লিখছি। এবার এখানে একটা নতুন টার্ম আসবে যার নাম হচ্ছে গিয়ে, যেটাকে আমরা বলতে পারি রিলেটিভ পারমিটিভিটি। রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা। বলছে আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা রিলেটিভ পারমিটিভিটি অফ এ মিডিয়াম epsilon r equals to epsilon by epsilon naught। ধরে নাও আমি একটা যে কোনো মিডিয়াম ধরছি এক্স মিডিয়াম। বলছে ওই এক্স মিডিয়ামের রিলেটিভ পারমিটিভিটি বা তড়িৎভেদ্যতা এপসাইলন আর সমান ওই এক্স মিডিয়ামের তড়িৎভেদ্যতা বা বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাত। মানে এক্স মিডিয়ামের তড়িৎভেদ্যতা এবং বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতার যে অনুপাত, ওটাই হচ্ছে গিয়ে এক্স মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা। ওকে, একে অন্য নামেও বলা যায়, সেটা হচ্ছে গিয়ে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। ওকে, একে সাধারণত কে ধরা হয়। তো আমি এখানে লিখতে পারি এটা সমান কে। তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি যে এপসাইলন ইকুয়ালস টু কে এপসাইলন নট। তাহলে এবার আমি এই ইকুয়েশনটাকে চেঞ্জ করে লিখতে পারি এরকম ভাবে যে F ইকুয়ালস টু 1/4 পাই কে এপসাইলন নট Q1 Q2 বাই R স্কয়ার। এবার এই হচ্ছে কি আমাদের কুলম্ব ফোর্সের ইকুয়েশনের ইতিবৃত্তান্ত। ওকে, এবার এখান থেকে কোশ্চেন কেমন দেয় আমাদের তো এমসিকিউ দেবে, তো আমাদের কোশ্চেন কেমন সলভ করতে সেটা দেখতে হবে। আমি এখান থেকে একটা কোশ্চেন দিচ্ছি, সাধারণত এই ইকুয়েশন থেকে সাধারণত এরকম কোশ্চেনটাই দেয়। ধরো তোমাকে বললো আমি প্রথমে একটা সিস্টেম নিয়ে নিচ্ছি Q1 এবং Q2, যার মধ্যে ডিস্টেন্স R, এবং এই মুহূর্তে এদের মধ্যে যে বল কাজ করছে সেটা হচ্ছে কি F, ধরে নিচ্ছি F। বলছে এবার আমরা কি করলাম, ওই যে Q2 চার্জ ছিল, ধরে নিচ্ছি Q2 চার্জকে ডবল করে দেওয়া হয়েছে, আর R কেও ধরে নাও ডবল করে দেওয়া হয়েছে। বলছে তাহলে নতুন যে ফোর্স হবে তার ভ্যালু কত হবে। দেখো এই অঙ্কগুলো কিভাবে করবে, এই অঙ্কগুলো সবার আগে দেখবে কাদেরকে চেঞ্জ করা হয়েছে এবং কার ভ্যালু বার করতে বলা হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে Q2 চেঞ্জ করতে বলেছে, R চেঞ্জ করতে বলেছে, আর ফোর্স বার করতে বলেছে। তাহলে এই যে ইকুয়েশনটা আছে, ওকে, এই যে ইকুয়েশনটা আছে, বা আমাকে এখানে তো আর কিছু বলেনি মানে আমি ধরে নেব যে এরা বায়ুতে আছে। কিছু বলেনি মানে আমি ধরে নিচ্ছি বায়ুতে আছে। তো বায়ুর ইকুয়েশন কি ছিল, বায়ু এবং সিজিএস আমি আবার ধরে নিচ্ছি। তাহলে বায়ু এবং সিজিএস বললে আমার ইকুয়েশন হতো F ইকুয়ালস টু Q1 Q2 বাই R স্কয়ার। এবার এখানে চেঞ্জ হয়েছে দুটো, Q2 আর হচ্ছে কি ফোর্স। তাহলে মনে রাখবে যেগুলো এই যে তিনটে ভৌত রাশি এখানে দিয়েছে সেগুলো বাদে বাকি সবকে আমরা কনস্ট্যান্ট ধরে নেব। তাহলে F ইকুয়েশন ছিল F ইকুয়ালস টু Q1 Q2 বাই R স্কয়ার। Q1 এর কথা কিছু বলেনি, তার মানে Q1 সেম আছে, তাহলে Q1 কে আমি কনস্ট্যান্ট ধরবো, এবং কনস্ট্যান্টকে উড়িয়ে দিলে আমরা লিখতে পারি এরকম ভ্যারাইজাস দিয়ে Q2 বাই R স্কয়ার। এবার আমরা এরকম লিখবো যেমন লিখি সব দিন, যে F1 বাই F2 Q2 ডট করে দিচ্ছি, Q2 ডবল ডট ইন্টু R2 স্কয়ার বাই R1 স্কয়ার। এবার দেখো F1 মানে কি প্রাথমিক F, যেটাকে আমি F ধরেছি, তাহলে F। F2 বলতে পরের যে F সেটাকে F2 রাখছি। Q2 ডট মানে প্রাথমিক যে Q2 সেটা Q2 ছিল, তাহলে Q2 ডবল ডট সেকেন্ডে যে Q2, তাহলে সেটা কোনটা, Q2 কে ডবল করে দেওয়া হয়েছে, তাহলে 2Q2 ইন্টু
আর টু মানে হচ্ছে কি সেকেন্ডের যে আর মানে সেটা কত ডবল, মানে আগে আর ছিল এখন 2r, তাহলে 2r এর আবার স্কয়ার, তার মানে 4r স্কয়ার বাই নিচে অনলি r স্কয়ার। তাহলে Q2 r স্কয়ার 2 দিয়ে 4। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি F2 সমান F/2। ওকে, তার মানে আমার যে ফোর্স ছিল, এই অবস্থায় যে ফোর্স ছিল আর চেঞ্জ করার পরে যে নতুন যে ফোর্স হয়েছে সেটা কত না, সেটা যদি F2 হয় তাহলে F2 সমান F/2, আগের ফোর্সের হাফ হয়ে গেছে। তোমাকে এখান থেকে সাধারণত এই রকমই অঙ্ক দেবে, বা কখন এটা বলতে পারে যে ধরো এই দুটোতে চেঞ্জ করেইছি, তার সঙ্গে বললো আগে বাইতো ছিল, এখন ধরো আমি কি করছি না একটা অয়েলের মধ্যে নিয়ে চলে আসছি, তাহলে কিছুই নয়, তখন আমরা এই ইকুয়েশনকে ধরবো। এবং এখানে তোমাকে সাধারণত ওই সমস্ত ক্ষেত্রে দেওয়া থাকে যে অয়েলের যে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, ওটার হয়তো তোমাকে ভ্যালু তোমাকে দেওয়া থাকবে, তখন আমি এই ইকুয়েশন দেখবো যেখানে কে দেখতে পাচ্ছি। এইরকম ভাবে হচ্ছে কি এখানকার অঙ্কগুলো দেবে। আচ্ছা, এবার এই যে কুলম্ব ল শিখলাম, এর কিছু লিমিটেশনস আছে, কিছু এর সীমাবদ্ধতা আছে। কি কি সীমাবদ্ধতা আছে? 1 নম্বর আমরা বলতে পারি যে এটা অ্যাপ্লিকেবল ফর পয়েন্ট চার্জ বা বিন্দু আধান। খুব বিন্দু আধান বলতে খুব ক্ষুদ্র একটা চার্জ, তো ক্ষুদ্র ক্ষুদ্র চার্জের জন্যই হচ্ছে কি আমরা কুলম্ব লকে ইউজ করতে পারবো। খুব একটা বেশি এক্সটেন্ডেড চার্জ, বড় কোনো চার্জ আমরা সহজে ইউজ করতে পারবো না কুলম্ব ল। কিন্তু বলা হচ্ছে যে অ্যাপ্লিকেবল ফর এক্সটেন্ডেড চার্জ, মানে বিস্তৃত কোনো বস্তুর ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করতে পারবো ইফ, কি কন্ডিশনে, যদি সেই অবজেক্টটা, ইফ দ্য অবজেক্ট কি হয় না সিমেট্রিক্যাল হয় অ্যান্ড ইউনিফর্ম হয়, তখন আমরা বলতে পারি কি যে সমস্ত চার্জ বা সমস্ত আধান তার কেন্দ্রে আছে। তার মানে আমরা একটা বিস্তৃত বস্তুকেও বিস্তৃত বস্তুর ক্যালকুলেশন করার সময়ও আমরা কুলম্ব ল ইকুয়েশন আমরা ইউজ করতে পারি, কিন্তু কখন না যদি সেই বস্তুটা কি হয় না সিমেট্রিক্যাল বা ইউনিফর্ম হয়, প্রতিসম এবং সুষম হয়। সিমেট্রিক্যাল হচ্ছে গিয়ে প্রতিসম আর ইউনিফর্ম হচ্ছে গিয়ে সুষম যদি হয়, তখন আমরা ধরে নেব যে ওই বস্তুর সমস্ত চার্জ তার কেন্দ্রে আছে, আর কেন্দ্র হচ্ছে কি একটা পয়েন্ট, তখন তাকে আমরা সেই পয়েন্ট চার্জ হিসেবে গণ্য করতে পারবো, তো তখন আমরা ইউজ করতে পারি। এই হচ্ছে কি আমাদের আপাতত কুলম্ব ল এর লিমিটেশনস। ওকে, এবার তোমরা একটা এর স্ক্রিনশট নিয়ে নাও, আমরা নেক্সট টপিকে যাব। ওকে, সুপারপজিশন প্রিন্সিপাল। ওকে, বা উপরিপাতের নীতি। ওকে, উপরিপাতের নীতি বা সুপারপজিশন প্রিন্সিপাল। ধরে নাও এখানে একটা চার্জ আছে Q1, এখানে একটা চার্জ আছে Q2, এখানে একটা চার্জ আছে Q3, এখানে একটা চার্জ আছে Q4, আর এখানে একটা চার্জ আছে Q5। এবার দেখো অ্যাকর্ডিং টু কুলম্বস ল আমরা বলতে পারি যে এই যে চার্জগুলো আছে
এদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মধ্যে একটা ফোর্স কাজ করছে। বাট আমি চাইছি যে এই যে ধরো Q1 চার্জটা আছে, সবাই মিলে এর উপর কেমন ফোর্স কাজ করবে। তো আমি ধরে নিচ্ছি Q1 চার্জের ওপর Q2 যে বল প্রয়োগ করবে সেটাকে আমি ধরে নিচ্ছি F12। Q1 চার্জের উপর Q4 যে বল প্রয়োগ করবে সেটাকে আমি ধরে নিচ্ছি F14। Q1 চার্জের উপর একই রকম ভাবে এর ক্ষেত্রে লিখব F13 আর এর ক্ষেত্রে লিখব F15। এবার এই যে বলগুলো আমরা লিখলাম F12, F14, 13, 15, এই ফোর্সগুলো আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে, ডাইরেকশন এদিকেও হতে পারে, ডাইরেকশন উল্টো দিকেও হতে পারে। তো আমরা যখন এর টোটাল ভ্যালু বার করব যে Q1 চার্জের উপর টোটাল ফোর্স কত, আমরা জানি ফোর্স হচ্ছে একটা ভেক্টর রাশি। তো সমস্ত ভেক্টরের যোগ করার জন্য আমরা ভেক্টর অ্যালজেব্রা ইউজ করব, যেমন আমরা ক্লাস 11-এ করেছিলাম। তো এখানে আমরা লিখব কি Q1 চার্জের উপর নেট ফোর্স অন Q1 চার্জ কত হবে না F net vector equals to F12 vector plus F13 vector plus F14 vector plus F15। আরো যদি থাকতো প্লাস ডট ডট দিয়ে আমরা লিখতে পারতাম। ওকে, এবার বাকি অ্যাডিশন কেমন হবে, যেমন আমরা হচ্ছে 11-এ ভেক্টর যে চ্যাপ্টার ছিল সেখানে আমরা ভেক্টরে যেমন যোগ বিয়োগ শিখেছি, এখানে ঠিক একই রকম হবে। এবার সমস্যা হচ্ছে কি আমাকে যখন পরীক্ষায় কোশ্চেন দেবে তখন আমাকে বিভিন্ন শেপে চার্জকে হচ্ছে কি রেখে দেবে, বিভিন্ন ভাবে চার্জকে রেখে দেবে। তো আমরা সেরকম দু একটা এক্সাম্পল করব। ওকে, তো প্রথমে একটা আমি এক্সাম্পল নিচ্ছি। ধরে নাও একটা কোশ্চেন যে এইরকম একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে বা সমবাহু ত্রিভুজ। ওকে, একটা সমবাহু ত্রিভুজ নিয়েছি। কি নিয়েছি না এ বি সি। বলে দিচ্ছি প্রথমে একটু আমরা সহজই করব। বলে দিচ্ছি যে এ যে পয়েন্টটা এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, সি পয়েন্টেও প্লাস কিউ চার্জ আছে, বি পয়েন্টেও প্লাস কিউ চার্জ আছে। প্রশ্ন ধরে তোমাকে দেওয়া হচ্ছে যে ফাইন্ড নেট ফোর্স at find net force on the charge at point C। পয়েন্ট সি তে যে চার্জটা আছে এই চার্জের উপর নেট ফোর্স কত হবে। তো ঠিক যেমন আমরা এখানে করলাম। তো দেখো এখানে একটা ব্যাপার আছে যে প্লাস কিউ একটা ফোর্স কাজ করবে। তো ডাইরেকশন কোন দিকে হবে, তো মনে রাখবে সবসময় যে চার্জের উপর নেট ফোর্স বার করতে বলেছে আমরা দেখবো বাকিরা তার উপর কেমন বল প্রয়োগ করছে, মানে বাকিরা তাকে বিকর্ষণ করছে নাকি আকর্ষণ করছে। তাহলে দেখো প্লাস কিউ, এই প্লাস কিউ কে বিকর্ষণ করবে, তার মানে ডাইরেকশন এর হয়ে যাবে এই দিক বরাবর। আমরা নামটাও সেরকম লিখবো যে এফ এসি ভেক্টর। একই রকম ভাবে এখানেও হয়ে যাবে এফ বিসি ভেক্টর। এবার এই দুটো ফোর্সের হচ্ছে কি আমরা ভ্যালু বার করে নেব। দেখো এফ এসি সমান কত হবে Q1 Q2 মানে কিউ স্কয়ার, আমি সিজিএস আর এআরই করছি, কিউ স্কয়ার বা এখানটা কে কনস্ট্যান্ট একটা কে নিয়ে নিচ্ছি আমি, কিউ স্কয়ার। আচ্ছা এটা সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকের বাহু সেম হবে, তাহলে কিউ স্কয়ার বাই এ স্কয়ার। দেখো এফ বিসি এর ভ্যালুও সেমই হবে, সমানই আমরা হচ্ছে গিয়ে এফ বিসি লিখতে পারি আর দুটোকে আমরা একসঙ্গে এফ ধরে নিতে পারি। বাকি প্লেন যেমন ভেক্টরের যোগ হয় যে এফ নেট ভেক্টর ইকুয়ালস টু এফ এসি ভেক্টর প্লাস এফ বিসি ভেক্টর, বা এফ নেটের ভ্যালু সমান একদম করে দিচ্ছি, এটাও এফ আমরা ধরে নিয়েছি, এটাকেও এফ, তাহলে একদম করে দিচ্ছি এফ স্কয়ার
প্লাস এফ স্কোয়ার, 2f ইন্টু এফ মানে এফ স্কোয়ার, আর cos 60, cos 60 এর ভ্যালু হাফ হয়, তাহলে হাফ 2 আর 2 কেটে যাবে, 3f স্কোয়ার, তার মানে √3 ইন্টু এফ। এবার √3 এফ এর ভ্যালু আমরা বার করেছিলাম k ইন্টু কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এইরকম ভাবে তোমাকে চার্জগুলোকে সেট করে দেবে। আর একটা ধরো কোশ্চেন আমি করছি, ধরো তোমাকে দিল একটা বর্গক্ষেত্র, দিল একটা স্কয়ার, ওকে, একটা স্কয়ার দিল, এ বি সি ডি, এটা একটা হচ্ছে কি ধরো বর্গক্ষেত্র, ওকে। তাহলে প্রত্যেকের বাহু সেম হবে, বলে দিলে একেবারে মাঝে, আচ্ছা এখানে একটা প্লাস কিউ চার্জ আছে ধরে নাও, এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, ধরে নাও বললো মাঝে একটা ক্যাপিটাল কিউ চার্জ আছে। বলে এই মাঝের চার্জের উপর এফ নেট কত? এই মাঝের যে চার্জ বলছে এফ নেট অ্যাট এটাকে আমি ও পয়েন্ট ধরে নিচ্ছি, অ্যাট পয়েন্ট ও, ওকে। এফ নেট অ্যাট পয়েন্ট ও বার করতে বলেছে। এবার দেখো আমি বলছি এখানে এফ নেট সমান 0 হয়ে যাবে, তার কারণ দেখো এই যে ও পয়েন্ট এটা একদম মাঝে আছে, তাহলে আমি যদি ফোর্স বার করি এই যে কিউ মাইনাস প্লাস স্মল কিউ, এই ক্যাপিটাল কিউকে যদি ক্যাপিটাল কিউ আমি পজিটিভ ধরে নিই তাহলে এই দিকে একটা ফোর্স দেব, ঠিক একই রকম ভাবে এখানেও প্লাস কিউ আছে, এও ঠিক এই দিকে ফোর্স দেব, তো অপোজিট হয়ে গেল। একই রকম ভাবে ডি পয়েন্টে যে প্লাস কিউ আছে সে ঠিক উল্টো দিকে একটা বিকর্ষণ বল প্রয়োগ করবে, আবার এদিকের যে প্লাস কিউ সেও এদিকে একটা বিকর্ষণ বল প্রয়োগ করবে। এবং দেখো প্রত্যেকের ভ্যালুও সেম হবে, কারণ দেখো আমি একটা যদি ফোর্স বার করি কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এবং এই আর প্রত্যেকের ক্ষেত্রেই সেম হবে, তাহলে প্রত্যেকটা ফোর্স সেম হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা ফোর্স একটা ফোর্সের অপোজিটে আরেকটা ফোর্স আছে, তো প্রত্যেকেই একে অপরকে ভ্যানিশ করে দেবে, আলটিমেটলি ফোর্স নেট ফোর্স 0 হয়ে যাবে। এখানে একটা জিনিস বলে রাখি যে যদি ইফ the charges are, এটা মনে রাখবে, distributed symmetrically, okay, then F net at center is always 0, is always 0। তো এমন ভাবে চার্জগুলো সাজানো আছে যাতে সেটা সিমেট্রিক্যাল হয়, তাহলে কি হবে তার সেন্টারে ইলেকট্রিক ফিল্ড বলছি সরি, এফ নেট ফোর্স সবসময় 0 হবে। আর একটা এক্সাম্পল ধরো যদি নেই, ধরে নাও একটা সার্কেল আছে, এই সার্কেলের মিডিলে তোমাকে এফ নেট বার করতে বলছে, ও পয়েন্টে এফ নেট, বাকি চারিদিকে হচ্ছে কি এখানে পজিটিভ চার্জ ধরে ছড়ানো আছে বা নেগেটিভ যাই কিছু, এবং সিমেট্রিক্যালি স্ফিয়ার, আমি একটা গোলক নিয়েছি, এটা একটা গোলক নিয়েছি, তাহলে চারদিকে ছড়ানো আছে এবং মিডিলে বার করতে বলছে, এই ক্ষেত্রেও হচ্ছে কি আমার এফ নেট 0 হয়ে যাবে। যদি এরকম থাকে, ধরুন একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ নেওয়া হয়েছে, ধরুন একটা সমবাহু ত্রিভুজ নেওয়া হয়েছে এবং তার সেন্টার মানে ভর কেন্দ্র বা সেন্ট্রয়েডে তোমাকে এফ নেট বার করতে বলছে, এই ক্ষেত্রেও এফ নেট হয়ে যাবে 0। তো এইরকম ভাবে তোমরা এটা মনে রাখবে, যদি সিমেট্রিক্যালি চার্জ ডিস্ট্রিবিউটেড থাকে দেন হচ্ছে গিয়ে ওই সিস্টেমটার সেন্টারে টোটাল ফোর্স সবসময়ের জন্য 0 হবে, ওকে। তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আর আমাদের আজকে কুলম্ব ফোর্স মোটামুটি এখানেই থাকবে। নেক্সট টপিকে আমরা ইলেকট্রিক ফিল্ড বা ডিস্ট্রিবিউশন অফ চার্জ এগুলো আমরা পড়ব, ওকে। থ্যাংক ইউ সো মাচ।